হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমাদের আদিত্য ধার আর রণবীর সিংয়ের যে এনশিয়েন্ট ইন্ডিয়া ট্রিলজি তারা বানাবে বলে রুমার উঠে আসছে চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত এবং বিক্রমাদিত্যকে নিয়ে। তো সেটার এপিসোড 2 আজকে, এবং আজকে আমরা কথা বলবো সমুদ্রগুপ্তকে নিয়ে। এর আগে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে কথা বলেছিলাম, তার ঐতিহাসিক প্রেক্ষাপট, চাণক্য, ধননন্দ, আলেকজান্ডার, সেলুকাস প্রত্যেকটা, এবং আমার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের একটা পার্সোনাল একটা কানেকশানও আছে স্কুলের নাটকের থ্রুতে। তো সেটা একটা মজার ঘটনা, সেটাও শেয়ার করেছিলাম। এবং আজকে আমরা কথা বলবো যে লোকটাকে নিয়ে, তার জীবন নিয়ে যদি সিনেমা হয়, আদিত্য ধার আর রণবীর সিংয়ের যে রুমারটা যদি সত্যিই উঠে আসে এই এনশিয়েন্ট হিন্দু কিংসদের নিয়ে সিনেমা, তো উইদাউট আ ডাউট তিনটে সিনেমার মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল হবে। স্পেশালি যদি আদিত্য ধার ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জের মতো যদি ব্যাট বল মানে চালিয়ে খেলে, তাহলে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল হবে হচ্ছে সমুদ্রগুপ্তের সিনেমা। তো সমুদ্রগুপ্ত কে ছিলেন, তার সিগনিফিকেন্স কী, গুপ্ত সাম্রাজ্যের সিগনিফিকেন্স কী, সেগুলো নিয়ে কথা বলবো। তো আগের দিন আমরা চন্দ্রগুপ্ত মৌর্য যখন আলোচনা করছিলাম, আমরা টাইম মেশিনে করে গেছিলাম ওই অ্যারাউন্ড 330 বিসিতে, যখন নন্দবংশের শেষের দিকটা চলছে। এদিকে আলেকজান্ডার এশিয়া ইনভেড করছে, অন্যদিকে চন্দ্রগুপ্ত মৌর্য উঠে আসছে। তো যীশুখ্রিস্টের জন্মে 320-330 বছর আগে ওই সময়টায় আমরা ফোকাস করেছিলাম। আজকে আমরা টাইম মেশিনে করে মোটামুটি যীশুখ্রিস্টের জন্মের ওই 320-30 বছর পরে যাব। ওটা যেরকম আগে গেছিলাম 320-30 বছর 330 বিসির আশেপাশে, গুপ্তা এরাতে, বিশেষ করে সমুদ্রগুপ্তের এরাটা হচ্ছে ওই 330 থেকে 375 এডি, মানে যীশুখ্রিস্টের জন্মে 330 থেকে 375 বছর, এবং মৌর্য সাম্রাজ্যের থেকে প্রায় 650-700 বছর পরের ঘটনা আমরা বলছি। তো মৌর্য সাম্রাজ্য সেটা চন্দ্রগুপ্ত মৌর্যর হাত দিয়ে তৈরি হচ্ছে। চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ দ্য ইঞ্জিন, এবং তার পেছনে ব্রেন যেটা ছিল সেটা অবশ্যই চাণক্যের ছিল। হিউজ একটা এম্পায়ার তৈরি করছে সেলুকাসকে হারানোর পরে। তারপরে তার ছেলে বিম্বিসার, এবং তারপরে তার ছেলে অশোক, এবং হিউজ একটা এম্পায়ার তৈরি হচ্ছে। এবার অশোক অবধি মৌর্য সাম্রাজ্যের বিশাল গৌরব চলছে। অশোকের মারা যাওয়ার পরে যেহেতু সাম্রাজ্যটা বিশাল বড় ছিল, তারপরে কি হচ্ছে, ইন্ডিয়ান যে আবারও কি হচ্ছে, যেটা চন্দ্রগুপ্তের আগে ছিল যে মহাজনপদে ভাগ ছিল, সেটাই হয়ে যাচ্ছে, কোনো ইউনাইটেড এম্পায়ার থাকছে না। যেটা চন্দ্রগুপ্ত মৌর্য তৈরি করতে পেরেছিল, সেটাকে অশোকের পরবর্তী যারা রুলার ছিল তারা সাস্টেইন করতে পারছে না, তো ভেঙে পড়ছে সাম্রাজ্যটা, ঠিক আছে, এবং আবারও ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে যাচ্ছে। এবং তারপরে কয়েকশো বছর চলছে। তারপরে আসছেন হচ্ছে গুপ্ত মানে সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত। বাইরে ওই চন্দ্রগুপ্ত নামটা অনেকবার করে আসে, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য মানে প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাকে বিক্রমাদিত্য বলা হয়। তো প্রথম চন্দ্রগুপ্ত আবার একটা গুপ্ত সাম্রাজ্য তৈরি করছেন, আবার যেটা ইউনাইট, যেটা 600-700 বছর আগে মৌর্যরা করতে পেরেছিলেন, তিনি আবারও একটা সবকটা ছোট রাজ্য জয় করে একটা ইউনাইটেড ইন্ডিয়ান কিংডম তৈরি করতে পারছেন। এবং তার ছেলে ছিলেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত যেটা এখন আমরা বলি সেটা হচ্ছে নেপো বেবি, ঠিক আছে। তার বাবা অলরেডি একটা মোটামুটি বড় সাম্রাজ্য তৈরি করে দিয়েছিলেন, এবং সমুদ্রগুপ্ত রাজা হচ্ছেন। বাই দ্য ওয়ে, আমরা এই গল্পটা আশা করছি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে অশোক এরকম একটা আর কি, মানে এরকম একটা আরবান লেজেন্ড আছে যে অশোক তার সমস্ত ভাইদেরকে খুন করে রাজা হয়েছিল। এই রুমার সমুদ্রগুপ্তরও আছে যে সে তার অন্যান্য ভাইদের, মানে সিংহাসনে অন্য যারা যারা বসতে পারে প্রত্যেকটা এয়ারকে মেরে সে নিজে সিংহাসনে বসছে, ঠিক আছে। তো তারও এই কেস আছে। এবার আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে আমি অশোককে অপছন্দ করি। ভারতীয় ইতিহাসে যদি কেউ সবচেয়ে ওভার রেটেড ফিগার থেকে থাকে সেটা অশোক, ঠিক আছে। অশোক আমার যে অ্যাকচুয়াল কিংডম, আমি তো জানেন আমি আধা ওড়িয়া আর আধা ভেনেজুয়েলান, নবীন পট্টনায়ক থেকে শুরু করে একদম নিকোলাস মাদুরো অবধি অনেকটা ডিস্টেন্স। তো আমার যে অ্যাকচুয়াল কিংডম
কালিঙ্গা এম্পায়ার ডিস্ট্রয় করেছিল, যেটা আমাদের শাহরুখ খানের অশোকা সিনেমাতেও দেখিয়েছিল। এবং অশোক তো নিজেদের ভাইটাইকে খুন করে সম্রাট হয়েছিল। তো কেন আমি অশোককে ভারতের সবথেকে ওভাররেটেড ক্যারেক্টার বলছি ভারতের ইতিহাসের, আর সমুদ্রগুপ্তকে আমার ভালো লাগে, সেটা এই কারণের জন্য যে সমুদ্রগুপ্ত ওয়াজ ফাকিং রুথলেস ইন আ গুড ওয়ে। রুথলেস কথাটা অনেক সময় আমরা নেগেটিভলি ইউজ করি, সমুদ্রগুপ্ত ওয়াজ রুথলেস। এবং সমুদ্রগুপ্ত কী করছে, সমুদ্রগুপ্ত অলরেডি যেটা বললাম, সমুদ্রগুপ্ত এখনকার ভাষায় বললে হি ওয়াজ এ নেপো বেবি। তার বাবা চন্দ্রগুপ্ত প্রথম একটা বড় মোটামুটি সাম্রাজ্য তাকে মানে সে ইনহেরিট করছে অন্যান্য ভাইটাইদের মেরে, কিন্তু সে যেটা করছে সেটা মারাত্মক এফিশিয়েন্ট ছিল। প্রথমত আপনাদেরকে বুঝতে হবে সমুদ্রগুপ্তের যে সাম্রাজ্যটা ছিল সেটা ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য নয়। ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য বানিয়েছিল মৌর্যরাই। সাইজ ওয়াইজ চন্দ্রগুপ্ত প্রথম বা সমুদ্রগুপ্ত বা তারপরেও দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাদের এম্পায়ারের সাইজ কিন্তু মৌর্যদের লেভেলে যায়নি। তাহলে কেন গুপ্ত এরাটাকে ভারতবর্ষের গোল্ডেন এরা বলা হয়, গুপ্ত এরাটাকে বলা হয় যে ভারতবর্ষ সব কিছুতে শীর্ষে ছিল, সেটা এটা কারণ যে সমুদ্রগুপ্ত ওয়াজ ফাকিং রুথলেস। সমুদ্রগুপ্ত বুঝেছিল আমি যদি বিশাল বড় এম্পায়ার তৈরি করি তাহলে আমি পুরোটা কন্ট্রোল করতে পারবো না। তো তিনি কি করতেন, তিনি যতটা তিনি কন্ট্রোল ডাইরেক্টলি করা পসিবল জিওগ্রাফিক্যালি লজিস্টিক্যালি তিনি ততটাই কন্ট্রোল করতেন। তার বাদ দিয়ে কিন্তু তিনি সাম্রাজ্য বড় করার চেষ্টা করেননি। এবং তার যে সাম্রাজ্যটা ছিল সেটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের থেকে অনেক ছোট ছিল। সাইজ ওয়াইজ আমি যদি বলি তাহলে বেশ খানিকটা কিন্তু ছোট সাম্রাজ্য ছিল, বাট হি র্যান ইট লাইক আ ফাকিং মেশিন। এবং চন্দ্রগুপ্ত মৌর্য কি সমুদ্রগুপ্ত কি করছে, সমুদ্রগুপ্ত পুরো নর্থ ইন্ডিয়াটা জিতছে, ঠিক আছে, নর্থ ইন্ডিয়াটা পুরোটা জিতে নিচ্ছে। এখনকার যেটা নর্থ ইন্ডিয়া আমরা বলি, পুরোটা জেতার পরে সে যখন সেন্ট্রাল ইন্ডিয়া যাচ্ছে, অলরেডি নর্থ ইন্ডিয়া ইটসেলফ একটা খুব বড় জায়গা, সেটা সে জিতে নিচ্ছে। সে যখন সেন্ট্রাল ইন্ডিয়াতে যাচ্ছে তখন সে কি করছে, তখন সে দেখছে যে এম্পায়ার স্ট্রেচ হওয়া শুরু করছে। তো তাই জন্য কী করছে, তারা সে এই মানে সেন্ট্রাল ইন্ডিয়াতে সেই সময় যে রাজারা ছিল তাদেরকে হারিয়ে দিচ্ছে, হারিয়ে দিয়ে বলছে যে তুমি আমার মানে তুমি সিংহাসন রেখে দাও, তুমি তোমার সাম্রাজ্য রেখে দাও, কিন্তু তুমি আমাকে অ্যান্সার করবে। মানে যেটা ব্রিটিশরা করেছিল অধীনতামূলক মিত্রতা, যে তুমি সিংহাসনে থাকতে পারবে বাট আমরা চালাবো পেছন থেকে কলকাঠি, সেটাই কাইন্ড অফ সমুদ্রগুপ্ত করেছিল। সে ডাইরেক্ট রুল করতে চায়নি, কারণ সে জানতো যে যত বড় সাম্রাজ্য হবে কন্ট্রোল করা মুশকিল হবে। এবং সবচেয়ে সমুদ্রগুপ্তের এফিসিয়েন্সি বোঝা যায় যে সমুদ্রগুপ্ত সাউথ ইন্ডিয়া ইনভেড করেছিল, সাউথ ইন্ডিয়ার অনেকটা ডিপে অবধি গেছিল, যুদ্ধও জিতেছিল, কিন্তু সমুদ্রগুপ্ত সাউথ ইন্ডিয়া যা ছেড়ে দিচ্ছে, কারণ সে রুল করতে পারবে না অতটা। নর্থ থেকে সাউথ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বিশাল বড় একটা জায়গা, অতটা সে রুল করতে পারতো না এফিসিয়েন্টলি। যদি বড় সাম্রাজ্য হয়ে যায় তাহলে রুল করা ডিফিকাল্ট হবে। অন্যান্য জায়গায় ফ্রন্টিয়ার রিজিয়ান থেকে বিপ্লব করা, বিদ্রোহ করা, অন্যান্য যারা মানে অপোজিশন ভয়েস আছে সেগুলো ওঠার চান্স পাবে। সে সাউথ ইন্ডিয়া জিতেও সাউথ ইন্ডিয়াকে কিন্তু অ্যানেক্স করছে না, সে সাউথ ইন্ডিয়াকে দেখিয়ে দিচ্ছে যে দেখো আই অ্যাম দ্য বস, আমার কথা মতো চলতে হবে। সেন্ট্রাল ইন্ডিয়ার সাথে তো তার আগে থেকেই কন্ট্যাক্ট ছিল এবং নর্থ ইন্ডিয়া তার ডাইরেক্ট রুল ছিল। এইভাবে সে তার সাম্রাজ্য তৈরি করেছে। এবং এই জন্যে গুপ্ত এরাটাকে কিন্তু পিনাকেল বলা হয়, কারণ মৌর্য সাম্রাজ্য বানিয়েছিল বিশাল, বাট মৌর্য সাম্রাজ্য আপনারা দেখুন অশোকের পরে আর ধরেই দেখতে পাচ্ছেন না, অত বড় সাম্রাজ্য কন্ট্রোল করা পসিবলই না। গুপ্ত এরাটা সেই তুলনায় অনেক বেশি দিন লাস্ট করেছিল, কিন্তু এটার জন্যই যে হি, এবং সেটা সমুদ্রগুপ্তই করেছিল, হি বিল্ট ইট লাইক আ ফাকিং মেশিন, যে আমি যতটা কন্ট্রোল করতে পারবো আমি ততটাই সাম্রাজ্য বড় করব, তার বাইরে হয় আমি ভয় দেখিয়ে ইয়ে করব, নাহলে আমি মানে ওই অধীনতামূলক মিত্রতা যেটা ব্রিটিশরা করতো সেটাই করতো, যে আমি তুমি চেয়ারে বসবে, তুমি রাজা হবে, তুমি যা পারো করো, পেছন থেকে আর কি কলকাঠি নাড়বো আমরা হচ্ছি পাপেট মাস্টার, ঠিক আছে। আর আরও একটা জিনিস ছিল, এবং সমুদ্রগুপ্ত কেন আমার ক্যারেক্টারটাকে ইন্টারেস্টিং লাগে, সমুদ্রগুপ্ত আন্ডারস্টুড লাইক হাউ ন্যারেটিভ ওয়ার্কস, এবং এখান থেকেই কন্ট্রোভার্সিটা আসবে। যদি আদিত্যাধার সত্যি সত্যি একটা প্যারালাল ড্র করা শুরু করে তখনকার সাথে এখনকার, এটাই কন্ট্রোভার্সিটা হবে। কাদের কথা মানে বলছি বুঝতেই পারবেন। চন্দ্রগুপ্ত এটা বুঝেছিল যে আমায় যদি বস ইতিহাসে আমাকে মনে রাখতে হয় তাহলে ভাই শুধু যুদ্ধ জিতে আমার হবে না,
আমাকে ন্যারেটিভ জিততে হবে। তো এই যে সমুদ্রগুপ্ত এতগুলো যুদ্ধ জিতেছিল, এত এফিশিয়েন্ট একটা এম্পায়ার তৈরি করেছিল, সে কি করছে, সে নিজের যে আর কি তার যে কীর্তিগুলো আছে, সে যাদের যাদের হারিয়েছিল, সে পুরো একটা লিপি তৈরি করছে। এবং আপনারা জানেন এলাহাবাদ প্রশস্তি, ইট ইজ লিটারালি লাইক ওয়ার্ল্ডস মোস্ট ডিটেলড লিপি, ঠিক আছে? সেখানে সে যা যা করেছিল, তার যা যা কীর্তিকলাপ, এবং সেখানে তাকে প্রচণ্ড প্রশংসা করা হয়েছে, ঠিক আছে? যে মানে সমুদ্রগুপ্তর থেকে বেটার রাজা তো হয়ই না পৃথিবীতে। এবং সে ন্যারেটিভটা বুঝেছিল যে ভাই আমি যদি শুধু যুদ্ধে জিতি আমায় কেউ ইতিহাসে মনে রাখবে না, তো আই নিড টু মেক শিওর দ্যাট হিস্ট্রি রিমেম্বার্স মি। সেই জন্য সে নিজের জন্য লিপি তৈরি করছে, পৃথিবীর সব থেকে ডিটেলড লিপিগুলোর একটা এলাহাবাদ প্রশস্তি, যেখানে সে যাদের যাদের হারিয়েছিল, যেখানে হারিয়েছিল, তার রাজ্য যত বড় ছিল, সে রাজা হিসেবে কত ভালো ছিল, সব লিখছে। আরও একটা জিনিস সে করছে, সেটা হচ্ছে কয়েন। সবচেয়ে ফেমাস, আপনারা যদি সমুদ্রগুপ্তের যে কোনো ছবি গুগল করেন, আপনারা দেখবেন কয়েনে আসছে। কোনোটায় সে বীণা প্লে করছে, কোনোটায় সে ওয়ারিয়ার, কোনোটায় সে তীরন্দাজি করছে। তো মানে এই জিনিসগুলো, মানে সে কিন্তু হি ওয়াজ আ ভেরি রুথলেস কিং। মানে আমি সমুদ্রগুপ্তকে চেঙ্গিস খানের সাথে তুলনা করতে পারি ইন্ডিয়ার। চেঙ্গিস খানও যেরকম ছিল, যে হি আন্ডারস্টুড দ্য ম্যাপ, যে আমি এতটা বড় এম্পায়ার তৈরি করতে পারি, আমি এটা রুথলেসলি ডিমলিশ করব। সমুদ্রগুপ্ত ওয়াজ দ্যাট। সমুদ্রগুপ্ত অবভিয়াসলি চেঙ্গিস খান লেভেলের ওই অত বড় মঙ্গলদের মতো সাম্রাজ্য অবভিয়াসলি ছিল না, বাট হি ওয়াজ রুথলেস। বাট সে কিন্তু নিজের ইমেজটাকে কিভাবে প্রেজেন্ট করছে না, সে কয়েনের ওপরে নিজে বীণা বাজাচ্ছে সেটা দেখাচ্ছে, যে দেখাচ্ছে সে মানে পৃষ্ঠপোষক, সে নিজেকে তীরন্দাজ দেখাচ্ছে, সে নিজেকে ওয়ারিয়ার দেখাচ্ছে, সে নিজেকে খুব বড় বৈষ্ণব সাধক দেখাচ্ছে। প্রপাগ্যান্ডা, এই যে আমি নিজের ইমেজটাকে একটা সার্টেন ওয়েতে প্রমোট করব, যেটা হিটলার করেছিল, যেটা সবাই করেছিল, সেটা শুরু করেছিল সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত বুঝেছিল ভাই আমাকে যদি ইতিহাসে মনে রাখতে হয়, আমার শুধু যুদ্ধতে যেতে চারটে সাম্রাজ্য বানিয়ে আমার কিছু লাভ নেই, আই নিড টু ডু দিস। এবং এই জন্যে কিন্তু সমুদ্রগুপ্ত এই যে এত রুথলেস, এত টাইরানিক্যাল রাজা ছিল, সমুদ্রগুপ্ত কিন্তু কম করেনি। মানে সে প্রচুর যুদ্ধ করেছিল, প্রচুর মানে মানুষ হত্যা হয়েছিল, প্রচুর হয়েছিল। আমরা যেরকম অশোকের ক্ষেত্রে জানি কলিঙ্গ যুদ্ধের কথাটা, সমুদ্রগুপ্তের এগুলো সামনেই আসে না, কারণ সমুদ্রগুপ্তের ইমেজটাই সে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছিল থ্রু কয়েন্স, এলাহাবাদ প্রশস্তি থেকে, যে সে বিশাল বড় আর্টের আর কি প্যাট্রন, মানে সে খুব প্রজাহিতৈষী রাজা, মানে তার থেকে ভালো রাজা তো হয়ই না। তো এত ভালো প্রপাগ্যান্ডা আমার মনে হয় না ইতিহাসে কেউ এর আগে করেছে বলে। এবং হি ওয়াজ ফাকিং ব্রিলিয়ান্ট অ্যাট হোয়াট হি ডিড। হি আন্ডারস্টুড দ্য ম্যাপ। সে বুঝেছিল ভাই আমি আমার আগের রাজারা যে ভুলটা করেছে, যে পুরো সাবকন্টিনেন্টটা দখল করে বিশাল বড় সাম্রাজ্য বানাবো, সে দুদিন বাদে ধসে পড়বে, আমি সেটা করব না। আমি যতটা কন্ট্রোল ডাইরেক্টলি করতে পারি আমি ততটা করব, তা না হলে আমি ভয় দেখিয়ে এদেরকে দমিয়ে রাখবো, তা না হলে মানে ইউ নো হুজ দ্য বস, অকাতে থাকবে, কিন্তু আমি ডাইরেক্টলি কন্ট্রোল করব না। সো হি আন্ডারস্টুড দ্যাট, এবং হি আন্ডারস্টুড হিজ ওন ন্যারেটিভ ভেরি ওয়েল। এটা শুনে লোকে হাসবে, বাট আই অফেন আই রিয়েলি লাইক রোনাল্ডো অ্যাজ আ পার্সন। এবং রোনাল্ডো দেখবেন যখন ইন্টারভিউ মানে দেয়, রোনাল্ডো দেখবেন ভাঙা ভাঙা পর্তুগিজে সবসময় নিজের রেকর্ডের কথা বলতে থাকে। আমি তো এতগুলো হ্যাটট্রিক করেছি, আমি তো এতগুলো করেছি, আমি এই সিজনে এতগুলো গোল, আমার 1000 ইন্টারন্যাশনালে গোল হয়ে গেছে, আমি তো তাহলে টেকনিক্যালি গ্রেটেস্ট অফ অল টাইম। রোনাল্ডো যে কোনো ইন্টারভিউ তুলে নিন, হি অলওয়েজ হ্যামার্স হিজ ওন স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য রোনাল্ডো অফ হিজ ডে। সে নিজের কীর্তিকলাপগুলোকে হ্যামার করতে দেখেছে যে তোকে ইতিহাসে মনে রাখতেই হবে, মানে দিস ইজ সাচ আ গুড প্রপাগ্যান্ডা। এবং সমুদ্রগুপ্তের পরে চন্দ্রগুপ্ত মৌর্য দ্য সেকেন্ড, বিক্রমাদিত্য, এবং বিক্রমাদিত্য নিয়েও আমি কথা বলবো। চন্দ্রগুপ্ত মৌর্য বিক্রমাদিত্য, এবং বিক্রমাদিত্য বলে একজন যে রাজা ছিলেন নাসিকের ওইখানটায়, নাসিক বলছি, উজ্জয়িনীর ওখানে, সেগুলো নিয়ে কথা হবে পরের এটাতে। তো সেখানে কিন্তু পিনাকেলে যাচ্ছে, বিকজ চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড ইনহেরিটস দিস মেশিন দ্যাট হিজ ফাদার বিল্ট। এবং চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড কিন্তু সে অনেক বেশি এই শিক্ষা, তারপরে স্বাস্থ্য, তারপরে এই জাতীয় জিনিসগুলোতে, মানে ফিল্যান্থ্রপিক কাজে বা আর্ট অ্যান্ড কালচার,
দ্য প্যাট্রোনেজ অফ এডুকেশন, এগুলোতে অনেক বেশি ফোকাস করতে পারছে, কারণ চন্দ্রগুপ্ত এমনভাবেই সাম্রাজ্যটা তৈরি করে দিয়েছিল যে তারপরে আপনার কিছু করতে হবে না। ইট ওয়াজ সাচ অ্যান এফিশিয়েন্টলি বিল্ড এম্পায়ার। এবং মানে গুপ্তরা কতদিন, মানে প্রায় সেই স্কন্দগুপ্ত অবধি, মানে 450-460 অবধি, মানে প্রায় একটা 200 বছরের রেন আছে যেখানে মানে দ্য গুপ্তাস রুলড দিস সাবকন্টিনেন্ট, এবং মানে গোল্ডেন এজ বলা হয়। এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার, আই অ্যাবসলিউটলি লাভ সমুদ্রগুপ্ত। যেটা বললাম, মানে হি ইজ কাইন্ড অফ দ্য অ্যান্টি অশোক। অশোক ওভার রেটেড, সমুদ্রগুপ্ত আন্ডার রেটেড। আই ব্লাডি লাভ দিস গাই। এবং যদি সিনেমা সত্যি সত্যি মানে বানায় আদিত্যধার, দেয়ার আর সো মেনি প্যারালালস। এবং আদিত্যধার যদি ধুরন্ধরের মতো ব্যাটিংটা করে, সমুদ্রগুপ্তের সিনেমা যদি সত্যিই তৈরি হয় এবং আদিত্যধার যদি সত্যি ওরাম ব্যাটিংটা করে, এটা সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ফিল্ম হবে। এটা সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ফিল্ম হবে, বিকজ দেয়ার ইজ নো ওয়ান এলস লাইক সমুদ্রগুপ্ত। হি ইজ লিটারালি ইন্ডিয়াস চেঙ্গিস খান। চেঙ্গিস খানের ক্ষেত্রেও প্রচুর মানে মানে ইয়েরা প্রপাগ্যান্ডা করে, ওয়েস্টার্ন হিস্টোরিয়ানরা প্রপাগ্যান্ডা করে যে চলো এ তো প্রচুর লোককে রেপ করেছিল অ্যান্ড অল দ্যাট, এই জাতীয় নেগেটিভ প্রপাগ্যান্ডা করা হয়। চেঙ্গিস খান ওয়াজ লাইক আ মিলিটারি লিডার, হি ওয়াজ দি গ্রেটেস্ট মিলিটারি লিডার, চেঙ্গিস খান, দ্য গ্রেট চেঙ্গিস খান। তো আমাদের ওই রকম ফিগার ইন্ডিয়াতে উঠে আসেন। আমাদের অবশ্যই ছত্রপতি শিবাজীর মহারাজের মতো ফিগার উঠে আসে, যারা মিলিটারি স্ট্র্যাটেজিস্ট অন্য রকমভাবে ছিলেন, বাট দে ওয়ার ফাইটিং অ্যান আফহিল ব্যাটেল। একটা শিবাজী মহারাজ বা একটা শম্ভুজি মহারাজ, তারা মুঘল এম্পায়ার বিশাল বলো, মারাঠা এম্পায়ার তখন ছোট, দে আর ফাইটিং আ ডিফারেন্ট কাইন্ড অফ আ ব্যাটেল। সমুদ্রগুপ্ত যেটা ছিল যে আমার অলরেডি বিশাল বড় এম্পায়ার, আমি স্ট্র্যাটেজিক্যালি এলিমিনেট করতে 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 যাব। সো এই যে স্ট্র্যাটেজিটা, যে আমি টপে আছি, আরও টপে থাকবো, হি ইজ প্রবাবলি দ্য ক্লোজেস্ট থিং উই হ্যাভ টু চেঙ্গিস খান। চেঙ্গিস খান লেভেলের সমুদ্রগুপ্ত নয় অবশ্যই, বাট কাছাকাছি, ঠিক আছে। তো এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার, এবং মানে এই ক্যারেক্টারটাকে নিলে সিনেমাগুলো তো কন্ট্রোভার্সি হবে, বিকজ দেয়ার আর সো মেনি প্যারালালস। কারণ এই যে পলিটিক্যাল ফিগাররা প্রপাগ্যান্ডা করে বা তাদের মানে ইমেজ ক্লিয়ার করে, এটা ভাই সমুদ্রগুপ্ত স্টার্ট করেছিল এলাহাবাদ প্রশস্তি আর তার কয়েনগুলো থেকে। বাই দ্য ওয়ে, এই ছিল আমার ভিডিও। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ট্রিলজি, মানে আদিত্যধার আর রণবীর সিংয়ের। তো এই ছিল আমার ভিডিও। আপনাদের কি বক্তব্য জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।